সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের জন্মের পক্ষে, বাংলাদেশের যে জন্ম ইতিহাস তার পক্ষে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কুখ্যাত ডালিম, তিনি দীর্ঘদিন পরে শীতনিদ্রা শেষে বেরিয়ে এসেছেন। কি তার উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, তারা যেই ষড়যন্ত্র করেছে ৭১-এ, করেছে ৭৫-এ, করেছে ২৪-এ, কিন্তু তারপরেও তারা ঠিক সেভাবে জনগণের মধ্যে তাদের বিশ্বাস স্থাপন করতে পারেনি, যার কারণে সেই অপ্রাপ্তি থেকে যুগে যুগে এরকম ডালিমরা ফসিল হয়েও ফিরে আসবে। আমি তার সাক্ষাৎকারটি দেখিনি, আমার রুচি হয়নি। আমি শুনেছি এবং আমি কিছু রিলায়েবল সোর্স থেকে আমি তার সাক্ষাৎকারের কথাগুলো জেনেছি, কি তিনি বলতে চেয়েছেন, কি তিনি বলতে চান এতদিন পরে। তো আমি দু একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেগুলো আমার মনে হয়েছে না বললেই নয়। ১৯৭১ নিয়ে তার অনেক অবজেকশন। ১৯৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই সেই বঙ্গবন্ধুর খুনি তিনি নাকি জানতে পেরেছিলেন এটি ইন্ডিয়ার একটি ষড়যন্ত্র। তো আমার প্রশ্ন, তিনি যখন জানতে পারলেন ইন্ডিয়ার একটি ষড়যন্ত্র, তিনি যেহেতু বুদ্ধিমান মানুষ, নিশ্চয়ই তিনি সেই ষড়যন্ত্রে আর পা ফেলেননি, তাই তো? তার মানে হচ্ছে তিনি পাকিস্তানের পক্ষে তলে তলে নিশ্চয়ই তাদের দোসর হয়েই কাজ করেছেন। আবার একই সাথে দেখলাম যে এই যে হত্যাকারী, সে আমাদের মুক্তিযুদ্ধকে, মহান মুক্তিযুদ্ধকে বলছে তথাকথিত মুক্তিযুদ্ধ। আবার একই সাথে এই মুক্তিযুদ্ধের যে খেতাব, সেটি কিন্তু তার গায়ে ঠিকই রেখেছে। তার মানে বীর উত্তম, এটি কিন্তু তার নামের সাথে তিনি রেখেছে। এবং তার ছোট ভাই স্বপন, তিনি যে বীর বিক্রম, সেটিতেও তার অনেক গর্ব। আমার এখান থেকে একটি স্ট্যান্ডে আমি আসতে পেরেছি যে আমাদের মুক্তিযুদ্ধ সত্যি একটি গর্বের বিষয়। যদি তাই না হবে, তবে কেন আজ দীপ্তি চৌধুরীকেও বলতে হয় যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এবং জামায়াতে আমিরকেও বলতে হয় যে আমার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার। এটি আমাদের জয়। যারা মুক্তিযুদ্ধ চায়নি, যারা বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশের জন্মে এখনো বিশ্বাস করে না, তারাও আজকে দিন শেষে এই ৭১-এই নিজের অস্তিত্বকে হাতড়ে ফিরে। এটি আমাদের মুক্তিযোদ্ধাদের বিজয়। এই আত্মস্বীকৃত হত্যাকারী, সে বলেছে যে তিনি এবং কিছু সেনা সদস্য মিলে তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একটি সেনা পরিষদ গঠন করেছে। ২৫ বছর মেয়াদী সেটি পরিকল্পনা ছিল, যার প্রথম লক্ষ্যই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে উৎখাত করা এবং পরবর্তীতে তাকে হত্যা করা। আচ্ছা, এরপরে তারা ৭৫-এ বঙ্গবন্ধুকে, তারই ধারাবাহিকতায় হয়তোবা তাদের সেই প্ল্যানের অংশ হিসেবে বঙ্গবন্ধুকে হত্যা করে। কিন্তু তিনি তার যে বই একটি লিখেছিলেন, যা করেছেন দেখেছেন বুঝেছেন, এরকম একটি বইয়ের নাম আছে। তো আমি ইচ্ছাকৃতভাবে নামটিকে সুস্পষ্ট করলাম না। তো সেই বইটিতে তিনি বলেছে বঙ্গবন্ধুকে নাকি হত্যা হতেই হতো, কারণ তিনি বাকশাল করেছেন, কারণ তিনি অন্যায় করেছেন, কারণ তিনি অবিচার করেছেন, তার তিনি স্বৈরাচারী আচরণ করেছেন। তো এই সকল আচরণের কারণেই নাকি বঙ্গবন্ধুকে মানুষ চেয়েছিল যে তাকে মেরে ফেলা হোক বা তাকে সরিয়ে ফেলা হোক। এই যে তার মিথ্যাচার, এই মিথ্যাচারগুলোর কোনো প্রয়োজন নেই। তিনি আজ এতদিন পরে ঠিকই কিন্তু স্বীকার করেছেন যে তারা বঙ্গবন্ধুকে, যখন এই দেশের জন্মই হয়নি, যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধ একটা যুদ্ধের মধ্যে দিয়ে আসছে, তখনও বাংলাদেশ স্বাধীন হবে কিনা জানা নেই, যেই মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নাম নিয়ে মুক্তিযুদ্ধ করছেন, সেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই তারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করার। তাহলে এই সকল হাস্যকর মিথ্যাচারের কি প্রয়োজন আছে? এরপরে আসি, তিনি বলেছেন মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছে সেই শহীদের সংখ্যা নিয়ে তার অনেক আপত্তি। এটি নাকি বঙ্গবন্ধু ভুল ক্রমে 3 মিলিয়ন বলে ফেলেন। এটি আসলে 30 লক্ষ নয়, তার হিসাব মতে 3 লক্ষ হওয়ার কথা। এই যে বিতর্কটি, এটি কিন্তু নতুন নয়। এই বিতর্ক আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। তবে কারা এই বিতর্ক করতে চায়? যারা চায় যে, যাদের কাছে মনে হয় যে পাকিস্তানের দোষটাকে একটু কম হলে তাদের জন্য সহজ হয়, যারা চায় যে এই সংখ্যাটি যদি 30 লক্ষ না হয় 3 লক্ষ হয়, তবে তাদের পূর্বপুরুষ, তাদের যে পাকিস্তান, তাদের যে বাবা, তাদের দাদারা আছে,
তাদের যে অপরাধটা সেটিকে একটু হলেও কমিয়ে আনার চেষ্টা। তো যাই হোক, আমি সেই জায়গায় যাব না। তবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের বলবো, আপনারা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটু জানার চেষ্টা করেন তাহলে আপনারা দেখতে পাবেন সেই সময়ের 2রা জানুয়ারি তারিখটি খেয়াল করবেন। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে 72-এর 10ই জানুয়ারি তিনি প্রত্যাবর্তন করেন, কিন্তু এটা 2রা জানুয়ারি রাশিয়ার একটি পত্রিকা প্রাভদা, সেখানে কিন্তু 30 লক্ষ শহীদের কথা বা হত্যা হওয়ার কথা বলা হয়েছে এবং পরবর্তীতে এই প্রাভদাকে সোর্স করেই কিন্তু বাকি আরো কিছু অবজারভার এবং আরো কিছু পত্রিকা এই নিউজটি করেন। তাহলে এই 30 লক্ষ এবং 3 লক্ষের যে ব্যাপারটি বঙ্গবন্ধুর মাধ্যমে নয়, এটি আমরা বুঝতে পারলাম। এরপরে আমি আরো কিছু তথ্য আপনাদেরকে বলি। বাংলাদেশে বধ্যভূমির সংখ্যা প্রায় 2500-এরও বেশি, ছোট বড় মিলে, এবং বড় বধ্যভূমি প্রায় 942টি, এবং প্রতিটি বধ্যভূমির কিন্তু অসংখ্য বেশ কিছু গর্ত থাকে এবং প্রতিটি গর্তে প্রায় 1000-এর উপরে করটির সংখ্যা পাওয়া গিয়েছে। এখন এই রাজাকার, আল বদর, আল শামস যারা সেই সময়ের একটা প্রি মিলিটারি গঠন করেছিল, তারা কিন্তু বাঙালিদেরকে ধরে ধরে জবাই করে ভাসিয়ে দিত। এই সংখ্যাগুলো কিন্তু আপনি পাবেন না, এগুলো কিন্তু তাদের করটি কিন্তু আপনি পাবেন না, তারা ভেসে গিয়েছে। তাদের লাশগুলো কিন্তু আমরা গণকবরে পাই না। একটা সিম্পল হিসাব বলি, বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 মিলিয়ন লোক মারা যায়। এটি সাধারণ মৃত্যু, কখনো 9 লাখ, কখনো 10 লাখ। এটি কিন্তু একটি অনেক বড় সংখ্যা। তার মানে প্রতিদিন প্রায় 3000 জন মানুষের মৃত্যু হয়। এখন আপনি যদি বলতে চান, কই আমার এলাকায় তো গত 10 দিনে একজন লোক মারা যায়নি, তার মানে এই সংখ্যাটি সত্য নয়, তাকে আপনি বলতে পারবেন? পারবেন না, কারণ এটি সত্য। আপনার এলাকায় যেমন একজনও মারা যায়নি গত 10 দিনে, সেরকম অন্য কোনো এলাকায় একদিনে 10 জন মারা গিয়েছে। তো সেরকম হিসেবে যদি বলি, এবং আমাদের পাকিস্তানের মোট 1 লক্ষ মিলিটারি এবং কিছু প্রি মিলিটারি, এই রাজাকার এবং এদেরকে নিয়ে প্রি মিলিটারি টোটালি প্রায় 1.5 লক্ষ সেনা, তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের, আমাদের পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল। সেই সময় আমি যদি হিসেব করি একবার, যে এই 1.5 লক্ষ সেনা প্রতিদিনের হিসেবে যাব না, তারা মাসে যদি 2 জন করে মানুষকে মারে, একজন সেনা যদি মাসেও 2 জন বাঙালিকে বা বাংলাদেশিকে হত্যা করে থাকে, তাহলে সেটি মাস শেষে 3 লক্ষ লোকে দাঁড়ায়। তারা অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছে, তারা নিশ্চয়ই বসে নেই, তারা প্রতিদিনই হয়তো হত্যা করেছে। আমি তারপরেও মাসের হিসেবে যাচ্ছি। মাসে যদি তারা প্রত্যেকে 2 জন করে মানুষকে মারে, 30 দিনে 2 জন মানুষ, তারপরেও সেটি 3 লক্ষ লোকে যে দাঁড়ায় মাস শেষে। এবং 9 মাস যুদ্ধের পরে সেখানে গিয়ে সংখ্যাটি কিন্তু নেহাতি কম নয়, 27 লক্ষে গিয়ে দাঁড়াবে। কিন্তু তারপরেও বলছি, আমাদের এই যে 30 লক্ষ শহীদ, এটি কিন্তু ডিরেক্ট কনফ্লিক্টের মাধ্যমে মারা যাওয়ার সংখ্যা নয়। এখানে আমাদের মারা গিয়েছে রিফিউজি ক্যাম্পে 6 থেকে 7 লক্ষ লোক সেখানে মারা গিয়েছে। এই দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের সময়ে না খেয়ে প্রচুর মানুষ মারা গিয়েছে, অভাবে। কিছু মানুষ ভিন্ন ধরনের নির্যাতনের কারণে মারা গিয়েছে, কিছু মৃত্যু স্বাভাবিক ছিল। যারা হিন্দু মাইগ্রেটেড হয়েছিল সেই সময় তাদের ওই পাশের যেই তাদের মৃত্যুটি, আপনি তাদের সংখ্যা কখনোই জানতে পারবেন না। তো এই সকল সংখ্যা মিলে কিন্তু একটি সংখ্যা দাঁড়িয়েছে। যেমন আপনারা বলেন না আমাদের এলাকায় দিনে 11,000, যদি আমরা 30 লক্ষ হিসাব করতে যাই তাহলে দিনে 11,000। আপনি বলছেন দিনে 11,000 হত্যা সম্ভব নয়, আমি বলছি সম্ভব। কারণ চুকনগরে আমাদের যে গণহত্যা হয়েছে, এই চুকনগরে বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত প্রায় 13.5 থেকে 14,000 মানুষকে একদিনে মারা হয়েছে একটা জেলায়, সেই খুলনা যশোর এলাকায়। আপনি কি করে বলতে পারেন গোটা বাংলাদেশে একদিনে 11,000 লোক মারা হয়নি? অবশ্যই হয়েছে, আপনি সেটা বলতে পারেন না। এবং আমেরিকান গণমাধ্যম, যদি সিবিএস এর কথা বলি, সিবিএস এর রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র খুলনা জেলাতেই 1 লক্ষ বা 1 লক্ষাধিক মানুষ তাদেরকে হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য দলিল আছে, জানার চেষ্টা করুন, সেটাকে সংগ্রহ করার চেষ্টা করুন, যাতে আপনাকে কেউ প্রশ্ন করলে আপনিও তাদেরকে একটি সঠিক পরিসংখ্যান না হলেও কিছুটা সমীকরণ দিতে পারেন। আজকে এই বাতাবি লেবু কিংবা ডালিমের কথায় নিজের দেশের, নিজের আপনজনদের আত্মত্যাগকে ছোট করে দেখবেন না, তাদেরকে প্রাপ্য সম্মান দিতে শিখি। এই সকল ডালিম কিংবা তাদের প্রমোটকারী বাতাবি লেবুদেরকে অবাঞ্ছিত ঘোষণা করুন। 1971 আমাদের অস্তিত্ব,
এখানে শুধুমাত্র তারাই সন্দেহ করবে যারা বাংলাদেশ চায়নি, যারা এখনো বাংলাদেশে অবস্থান করে। এরপরে আসি, তিনি আরেকটি প্রশ্ন তুলেছেন মহান মুক্তিযুদ্ধে আমাদের অবদান রাখে বীরাঙ্গনাদের কথায়। তিনি বলেছেন তাদের সংখ্যাটি নাকি 2 জন। আমি এটি নিয়ে কোনো ধরনের প্রমাণ হাজির করব না, কারণ আসলে তাই যদি করতে যাই আমাদের সেই সাহসী বীরাঙ্গনাদেরকে অশ্রদ্ধাই করা হবে। আমি শুধু বলবো আপনারা বই পড়ুন, আপনারা বীরাঙ্গনাদের লিখা অনেক বই আছে, তাদের বই পড়ুন, আপনারা জানতে পারবেন, তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দিতে পারবেন। কত শত লক্ষ বীরাঙ্গনা আছে, তাদের গল্পগুলো জানুন। আপনি কি এই যে বীরাঙ্গনারা আপনার মেয়ে, আপনার বোন, আপনার মায়ের মতোই স্বাভাবিক কিছু সাধারণ নারী ছিলেন। আপনি একবার কল্পনা করুন তো, এই মুক্তিযুদ্ধের সময় তারা কেন সেই সকাল থেকে রাত পর্যন্ত তাদের উপরে যৌন নির্যাতন করা হয়েছে, কেন তারা সেটি সহ্য করেছেন শুধুমাত্র এই বাংলাদেশের আশায়। অথচ আমরা তাদেরকে প্রাপ্য সম্মানটি আজও দিতে পারিনি। তাদেরকে সম্মান করতে শিখুন। তাদের অনেকে হয়তো আত্মহত্যা করেছেন, কেউ কেউ তারপরেও বাঁচার সংগ্রামটি করে গিয়েছেন। বাংলাদেশ থেকে বহির্বিশ্বে অনেক দেশে বিভিন্ন সংগঠন থেকে যুদ্ধ শিশুদেরকে নেওয়া হয়েছে, আপনারা তাদের সম্পর্কে জানুন। এ সকল ডালিম কিংবা বাতাবি লেবুর কথায় তাদের এই আত্মত্যাগকে মাটির সাথে মিশিয়ে দিবেন না, তাদের সম্পর্কে পড়ুন। এবং কানাডিয়ান একজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা যদি বলি, এরিক জোন্স, তিনি সেই সময় বলেছেন পাকিস্তানি সেনাবাহিনী শুধুমাত্র বাঙালি নারীদেরকে ধর্ষণ করেনি, তারা বাঙালি পুরুষদেরকেও ধর্ষণ করেছে। কখন করেছে? যখন কোনো পুরুষরা একটা তল্লাশি কেন্দ্র পার হয়ে যেত এবং সেই সময় তাদেরকে খতনা করা হয়েছিল কিনা এটি চেক করার বা প্রমাণ দেওয়ার নির্দেশ দেওয়া হতো, এবং বেশিরভাগ ধর্ষণ সেই সময়ই হতো। এগুলো আমাদের বাংলাদেশের কথা, আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের কথা, আমাদের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের কথা, তাদের সম্পর্কে জানুন। আমরা কিছু দর্শক, এখানে আমি অ্যাড করেছি রাশিয়ার সেই প্রাভদা নিউজটি, যেখানে তারা 2রা জানুয়ারি নিউজ করেছে যে 30 লাখ লোক মারা গিয়েছে, এবং পরবর্তীতে প্রাভদাকে সোর্স করে কিছু বাংলা পত্রিকাও সেই সময় ছাপিয়েছিল এটি। এরপরে দেখতে পাচ্ছি জেনারেল নিয়াজির যে স্বীকারোক্তি, সেখানে তিনি বলছেন 12 থেকে 15 লক্ষ হত্যা হয়েছে। এরপরে আরেকটি, এটা 48 ঘন্টার মধ্যে যশোর এবং খুলনাতে 3 লক্ষাধিক নিহত বা হত্যা করা হয়েছে, সেই নিউজটি সেই সময় যুগান্তর পত্রিকা ছাপিয়েছিল। এটি মার্চ মাসের পত্রিকা। এবং এরপরে সিলেটের একটি স্কুলের হত্যাকাণ্ডের তালিকা, এবং আমরা দেখতে পাচ্ছি রিফিউজি ক্যাম্পে প্রায় 6 লাখ যে নিহত হয়েছে সেটির একটি তালিকা আমরা জুনের 22 তারিখে। সেই সময় 10 জন আমেরিকান ডক্টরের একটি টিম এসেছিল বাংলাদেশে শুধুমাত্র অ্যাবর্শন করতে। এখানে লেখা আছে স্পষ্ট 2 লক্ষ নারী ধর্ষিত হয়েছিল। এবং এই ছবিগুলো আমাদের কালেকটিভ মেমোরিতে আছে, এগুলো দেখে আমরা জেনে বড় হয়েছি যে কতটা যন্ত্রণাদায়ক ছিল সেই সময়টি। একইভাবে এই ছবিগুলো আমাদেরকে জানিয়ে দেয় যে কি পরিমাণে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিল সেই সময় নারীরা। এবং 16ই ডিসেম্বরের এই ছবিটি সম্ভবত কোনো সেনা ক্যাম্প থেকে নারীরা ছুটে বের হয়ে যাচ্ছে, তারা বস্ত্রহীন। আরেকটি বিষয়ে তিনি বলছেন যে বঙ্গবন্ধু নাকি স্বাধীনতা চায়নি। একবার বলছেন বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি, আরেকবার বলছেন এটি ইন্ডিয়ার সাথে একটু ষড়যন্ত্র করা হয়েছে। আচ্ছা, বঙ্গবন্ধু যদি স্বাধীনতাই না চাবেন, তবে ইন্ডিয়ার সাথে ষড়যন্ত্র করে তিনি কেন পাকিস্তানকে ভাঙবেন? তিনি তো অখণ্ড পাকিস্তানই চেয়েছিলেন। আবার বলছেন যে এটি ইন্ডিয়ার ষড়যন্ত্র, তিনি বুঝতে পেরেছেন ইন্ডিয়ার কাছে বাংলাদেশকে মানে একটি ইন্ডিয়ার অংশ হিসেবে করার একটি ষড়যন্ত্র ছিল। তাহলে তিনি কেন আবার বলছেন যে তিনি স্বাধীনতা চায়নি? মানে এটি একটি খুব কন্ট্রাডিক্টরি কথা। একবার বলছেন যে তিনি স্বাধীনতা চায়নি, আর একবার বলছেন যে তিনি নাকি ইন্ডিয়ার সাথে ষড়যন্ত্র করে পাকিস্তানকে ভেঙেছেন। এই কথাগুলো এরকম ডালিমদের কাছ থেকে, পচা ডালিমদের কাছ থেকে যদি আমরা ইতিহাস জানতে যাই, এরকম বিতর্কিত কথাই আমরা জানতে পারবো। এর থেকে ভালো কিছু আমরা অন্ততপক্ষে আশা করি না। এই সকল মানুষরূপী অমানুষ ডালিম, যিনি কিনা আত্মস্বীকৃত খুনি, যেই খুনের তালিকায় ছিল ছোট্ট শিশু, ছিল অন্তঃসত্ত্বা নারী, ছিল সদ্য বিবাহিতা নারী, ছিল বৃদ্ধ, একেবারে সকল শ্রেণীর মানুষ যার হত্যার শিকার হয়েছে, সেই রকম একজন কুখ্যাত লোকের কাছ থেকে
আপনারা ইতিহাস জানা বন্ধ করুন। আপনারা যারা আমার কথা শুনছেন, আমি তাদের প্রতি অনুরোধ করব, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা নয়, আপনারা এই সকল ডালিম, কুখ্যাত ডালিম, খুনি এবং এই সকল বাতাবি লেবুদের প্রতি আঙ্গুল তুলুন, তাদের প্রতি প্রশ্ন করুন। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব, এখানেই আমাদের সবকিছু। এটি আমি, আমার জন্ম আমার দেশ থেকে, মুক্তিযুদ্ধ আমার দেশের মা। মাকে নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে।